ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব ভেক্টরের তৃতীয় লেকচার। আগের দুটো লেকচারে অ্যাডিশন, সেকেন্ড লেকচারে আমরা যেটা করেছি অ্যাডিশন অফ টু ভেক্টরস, সেখানে ট্রায়াঙ্গেল ল, প্যারালালোগ্রাম ল, পলিগন ল এগুলো সমস্ত ডিসকাস করেছি। আর ফার্স্ট ভেক্টরের যেটা ফার্স্ট লেকচার আছে, অর্থাৎ ভেক্টরের প্রথম ভিডিওতে ইন্ট্রোডাকশন অফ ভেক্টর, তারপরে ডিফারেন্স বিটুইন স্কেলার অ্যান্ড ভেক্টর, তারপরে আছে টাইপ অফ ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, এগুলো সমস্ত কিছু ডিসকাস করা হয়ে গেছে। বেস ভেক্টর, পোলার ভেক্টর। আজকে আমরা করব রেজুলেশন অফ ভেক্টর অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর ইন কার্টেসিয়ান ফর্ম। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে করি রেজুলেশন অফ ভেক্টর। রেজুলেশন অফ ভেক্টর হচ্ছে বা ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন কি? তোমরা ছোটোবেলাতে সবাই কাগজের হেলিকপ্টার বানিয়ে তো এরম করে উড়িয়েছো, নিশ্চয়ই মনে আছে। তো যখনই কোনো বস্তুর বেগ এরমভাবে থাকবে, এরকম তির্যকভাবে যদি থাকে কোনো বস্তুর বেগ, হোক বেগ, বল বা কোনো, ধরো কোনো খেলনাকে যদি তুমি এইভাবে ধরো, ছোটো বাচ্চারা খেলনাকে করে না, বা কোনো কিছুকে তুমি এইভাবে টানছো, দড়ি দিয়ে বেঁধে এরকম করে টানছো, তাহলে ওই বস্তুটা কী হচ্ছে, তোমার সামনের দিকেও আসছে এবং তার উপর দিকেও একটা বেগের উপাংশ থাকে, বলের উপাংশ থাকে। আচ্ছা, বেগের কথাই ভাবো, ধরো এইভাবে যদি আমরা কোনো বস্তুকে ছুঁড়ে দিই, তাহলে যে বেগে যাচ্ছে, তাহলে সেই বেগটা কীরকম হবে আমি এখানে দেখাই। ধরো তোমরা তো প্রত্যেকেই ছোটোবেলা ওই কাগজের প্লেন বানিয়ে উড়িয়েছো না, ওইটা ভাবো এরকম করে যখন উড়িয়ে দিচ্ছি, তখন সেই প্লেনটা কী হচ্ছে, সামনের দিকেও এগোচ্ছে আবার ওপর দিকেও উঠছে, তাই না? সুতরাং এই বেগের দুটো উপাংশ থাকে, একটা হচ্ছে হরাইজন্টাল, এই দিকে একটা উপাংশ থাকবে, এইদিকে কেন কি ওটা তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, আবার ওপর দিকেও উঠছে, তাহলে এই বেগের একটা উপাংশ হবে ভার্টিক্যাল। এই হরাইজন্টাল উপাংশ এবং ভার্টিক্যাল উপাংশ দুটোই কিন্তু পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ, অর্থাৎ দুটোই পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে, পারপেন্ডিকুলারভাবে থাকে, এই উপাংশ এবং এই উপাংশ। সুতরাং একটা বেগ ভেক্টর হোক, ধরো এইভাবে যাচ্ছে, কোনো প্লেন যখন ওঠে তখন সামনের দিকেও এগিয়ে যায়, আবার ওপর দিকেও ওঠে। তোমরা যে হেলিকপ্টার ছুঁড়েছো সেটাও, বা কোনো কিছু যদি তুমি এভাবে ছুঁড়ে দাও, তাহলে সেগুলোতে কি হয়, যে সেটা সামনেও যাচ্ছে, আবার ওপর দিকেও যাচ্ছে, তার দুই দিকেই বেগ থাকছে, সামনের দিকেও বেগ থাকে, আবার ওপর দিকেও বেগ থাকে। সুতরাং এইভাবে এই তির্যকভাবে যখন কোনো বস্তুর বেগ থাকছে, বেগ হোক, বল হোক, বা যে কোনো ভেক্টর যদি এইভাবে থাকে, তাহলে সেটাকে আমরা দুটো উপাংশে বিভাজিত করতে পারবো। একটা হলো অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে লম্ব উপাংশ। অনুভূমিক উপাংশের সঙ্গে লম্বভাবে থাকবে এই উপাংশে, সেটা হলো লম্ব উপাংশ। একটা হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। ঠিক আছে, এবার এদের মান কত কি, ধরে নাও এটা ওপি, বেগই ধরলাম, ভেলোসিটি, বেগ ভেক্টর এটা আছে, তাহলে এটা দুটো উপাংশ, একটা হচ্ছে হরাইজন্টাল, এটা ধরে নিলাম, এখানে নাম দাও, কী নাম দেবো? আচ্ছা, এটা আমরা বার করব কিভাবে, হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে আর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে, সেটা আমরা কীভাবে বার করব? সেই জন্য আমরা এই যে পি থেকে এটার পরে, তাহলে এটা ধরো একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে পি থেকে ও এক্সের উপরে লম্ব আঁকলাম, ধরো এটা এ। ঠিক আছে, এবং এটা এই যে ভেক্টর ওপি ভেক্টর হরাইজন্টালের সঙ্গে থিটা কোণ করেছে। কি বললাম? ওপি ভেক্টর হরাইজন্টালের সঙ্গে থিটা কোণ করেছে। ঠিক আছে, তাহলে দেখো এই ত্রিভুজে, ইন ট্রায়াঙ্গেল ও এ পি, কস থিটা ইজ ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে ও এ আর অতিভুজ ওপি। আচ্ছা, ওপি মানে হচ্ছে আমাদের ভেক্টর ভি আছে, এখানে বেগ ভেক্টর নিয়েছি। আচ্ছা, তাহলে হলো ও এ বাই ভি। ঠিক আছে, আচ্ছা তাহলে এর অনুভূমিক উপাংশ, এই যে ভেক্টর অনুভূমিক উপাংশ কত হলো, ও এ ইজ ইকুয়াল টু ভি কস থিটা। বুঝতে পারছো?
তাহলে ওই এই যে কোনাকুনি গুণ করে দাও, তাহলে ওই ইজ ইকুয়াল টু কী হলো ভি কস থিটা। অর্থাৎ এই বেগের যেটা হরাইজন্টাল উপাংশকে ভি এইচতে ডিনোট করো, তাহলে ভি এইচ ইজ ইকুয়াল টু পেলাম ভি কস থিটা। ঠিক আছে, এবং এর সঙ্গে হরাইজন্টালের সঙ্গে যেটা লম্বভাবে থাকবে সেটা তাহলে কত হবে, এটা কত 90 ডিগ্রি এটা পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, যদি সেভাবে করো। আর এটা এইভাবেই মনে রাখো যে এই কস থিটার সঙ্গে তাহলে লম্বভাবে যেটা থাকবে সেটা কত হবে, তার মানে সাইন থিটা। অর্থাৎ ভি ভার্টিক্যাল উপাংশ, স্মল ভি দিলাম ভার্টিক্যালের জন্য, এটা ইজ ইকুয়াল টু হলো ভি সাইন থিটা। মনে থাকবে তো? তাহলে হরিজন্টাল উপাংশ কত হলো ভি কস থিটা, আর হচ্ছে ভার্টিক্যাল উপাংশ হলো ভি সাইন থিটা। আচ্ছা, এবার তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের উপাংশ পেলাম ভি কস থিটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ হলো ভি সাইন থিটা। ঠিক আছে, তো এটা এইভাবে বার করবে, এটা কিন্তু এরকম করে মুখস্থ করে নিবে না, কারণ কি এক্স অ্যাক্সিস বরাবর তার মানে যে উপাংশ ভি কস থিটা হবে তাই নয়। অ্যাঙ্গেল এই ভেক্টর যার সঙ্গে হরিজন্টালের সঙ্গে হোক বা ভার্টিক্যালের সঙ্গে হোক, যার সঙ্গে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেইটা হবে কস থিটা। ধরো যদি এরকম দেওয়া থাকতো যে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত, অর্থাৎ ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকতো, ধরো এই ভেক্টর ওপি ভেক্টর, হ্যাঁ, এটা ভার্টিক্যালের সঙ্গে ধরো থিটা অ্যাঙ্গেল করেছে, তখন আমরা কি করব, এই ট্রায়াঙ্গেলটা ড্র করব, পি থেকে ভার্টিক্যাল যেটা আছে তার উপর থেকে লম্ব ড্র করব। এবারে দেখো এটা এক্স অ্যাক্সিস বরাবর, এটা আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এবং এটা ওই বেগ ভি ধরে নিলাম। তাহলে বেগ ভি যদি, আচ্ছা অন্য একটা ভেক্টর ধরি, এফ ধরি, এফ ফোর্স ধরলাম। ঠিক আছে, এবার এই ফোর্স যদি হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করে, তাহলে এবার দেখো ট্রায়াঙ্গেল, এখানে একটা নাম দাও, কি নাম দিই, বি নাম দিয়ে দিলাম। তাহলে ট্রায়াঙ্গেল বিওপি থেকে তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার মানে ওবি বাই ওপি তো আমরা ধরেছি এফ, তাহলে ওবি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি তাহলে ওবি ইজ ইকুয়াল টু পেলাম এফ কস থিটা। সুতরাং ভার্টিক্যালেও কিন্তু কস থিটা আসতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে যে ভেক্টর আমাদের দেওয়া আছে সেই ভেক্টর কার সঙ্গে থিটা কোণ করে আছে, যার সঙ্গে থিটা কোণ করবে সেইটা হবে কস থিটা। মনে থাকবে তো? আচ্ছা, তাহলে ওবি ইজ ইকুয়াল টু পেলাম, ওবিটা কি ভার্টিক্যাল, তাহলে মানে এফ ভি, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এফ ভি ইজ ইকুয়াল টু আমরা পেলাম এফ কস থিটা। তাহলে এফ এইচ কত হবে, হরিজন্টাল উপাংশ কত হবে, মানে হরিজন্টাল কম্পোনেন্ট এফ এইচ ইজ ইকুয়াল টু তাহলে পাবো এফ সাইন থিটা। এই ব্যাপারটা বোঝা গেল যে থিটা যার সঙ্গে যার মানে ভার্টিক্যালের সঙ্গে না হরিজন্টালের সঙ্গে কার সঙ্গে অ্যাঙ্গেল করে আছে সেটা আমাকে দেখতে হবে। যেদিকে অ্যাঙ্গেল করে থাকবে, যদি ভার্টিক্যাল অ্যাঙ্গেল করে থাকে তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে এফ সাইন কস থিটা, আর যদি হরিজন্টালের সঙ্গে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট হবে এফ কস থিটা। যার সঙ্গে অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেটা হবে কস থিটা, আর তার সঙ্গে লম্বভাবে যেটা থাকবে সেটা হবে সাইন থিটা। বুঝতে পারলে? তো চলো কিছু মানে এক্সাম্পল দিয়ে বোঝা যাক ব্যাপারগুলো। মুছে দিই এটা। আচ্ছা, একটা এক্সাম্পল দেখো, এ ফোর্স এফ ইজ ইকুয়াল টু F equal to 8 Newton makes angle, এটা example number 1, অ্যাঙ্গেল 60 ডিগ্রি ধরো, 60 ডিগ্রি 45 ডিগ্রি যা খুশি, 45 ডিগ্রি ধরলাম, 45 ডিগ্রি ফ্রম horizontal. Find the vertical component and horizontal component of F. অর্থাৎ আমাদের হরিজন্টাল কম্পোনেন্ট FH এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট FV বার করতে হবে। বুঝতে পারলে? ফাইন্ড দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অ্যান্ড
হরিজন্টাল কম্পোনেন্ট। তাহলে এটা ড্র করো। তা আমাদের পারপেন্ডিকুলার দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার দুটো ইয়ে পাবো, কম্পোনেন্ট পাবো। আর এইটা ধরে নিলাম কত ডিগ্রি, 45 ডিগ্রি আছে তো, তাহলে একদম মাঝখান দিয়েই, তাহলে এটা ধরে নিলাম F ইকুয়াল টু 8 নিউটন অ্যান্ড মেক্স অ্যাঙ্গেল 45 ডিগ্রি ফ্রম হরিজন্টাল। তাহলে এখান থেকে এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি যদি হয় তাহলে তো একদম মাঝখান দিয়ে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, দুটোই 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এদিকে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। হরিজন্টাল কম্পোনেন্ট এটা FH, তাহলে কত হবে? আমরা একটু আগে কি দেখলাম, যার সঙ্গে অ্যাঙ্গেল করে থাকবে সেটা হবে কস। তাহলে FH অর্থাৎ হরিজন্টাল কম্পোনেন্ট হবে কত? F cos 45 ডিগ্রি, ভ্যালু বসাও। তাহলে এটা F কত, এখানে ম্যাগনিটিউড আছে। আচ্ছা, তাহলে F কত হচ্ছে তোমার 8 ইন্টু cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে এত নিউটন ইজ ইকুয়াল টু, তাহলে এটা দিনে কেন কি এটা ম্যাগনিটিউডটা আছে তো। আচ্ছা, 8 ইজ ইকুয়াল টু 1/2। তাহলে এটাকে আমরা কী লিখবো, হর থেকে √2 ওঠানোর জন্য √2 লব এবং হরে গুণ করে দাও। তাহলে √2 বাই √2 ইন্টু √2, √2 ইন্টু √2 কী হয় 2, তাহলে 2√2/2 কেটে গেল 4 ইজ ইকুয়াল টু হলো 4√2। এটা আমরা কী পেলাম? হরিজন্টাল কম্পোনেন্ট অর্থাৎ অনুভূমিক উপাংশ। আমরা যে বলটা আছে তার অনুভূমিক উপাংশ হলো 4√2। তাহলে এবার উলম্ব উপাংশ কত হবে? উলম্ব উপাংশ ধরো FV ইজ ইকুয়াল টু, তাহলে এর তোমার যার সঙ্গে অ্যাঙ্গেল করেছে তার মানে উলম্বটা তার সঙ্গে যেটা লম্বভাবে থাকবে সেটা কি বললাম, F সাইন। তাহলে এটা হবে F সাইন 45 ডিগ্রি, F ছিল 8 নিউটন, তাহলে 8 ইন্টু সাইন 45 ডিগ্রিও 1/√2, তাই না? তাহলে এটা এমন করেই কত হবে তাহলে 4√2। তাহলে এখানে FH আর FB অর্থাৎ কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট এবং হরিজন্টাল কম্পোনেন্ট দুটো সেম একই হলো। তার মানে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে হরিজন্টালের সঙ্গে বা ভার্টিক্যালের সঙ্গে, যার সঙ্গে থাক না কেন, দুটো কম্পোনেন্টই তাহলে কী হচ্ছে, ইকুয়াল হচ্ছে। বুঝতে পারলে? চলো আর একটা এক্সাম্পল দেখি। A force F is equal to 4 Newton makes angle 45 ডিগ্রি, আচ্ছা অন্য 60 ডিগ্রি করে দিই, এটা makes angle 60 ডিগ্রি from vertical makes এটা 4 নিউটন 10 নিউটন দিয়ে দিই। হ্যাঁ, এক্সাম্পল 2। তাহলে কী হলো, এ ফোর্স F ইজ ইকুয়াল টু 10 নিউটন মেক্স অ্যাঙ্গেল 60 ডিগ্রি ফ্রম ভার্টিক্যাল থেকে 60 ডিগ্রি কোণ করেছে। এবার ফাইন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট অ্যান্ড হরিজন্টাল কম্পোনেন্ট অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে ড্র করো। ওই রকমই তোমার মিউচুয়ালি পারপেন্ডিকুলার দুটো কম্পোনেন্ট, একটা এটা হলো হরিজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট, এবং অ্যাঙ্গেল এটা হচ্ছে 60 ডিগ্রি, ভার্টিক্যালের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। F ইজ ইকুয়াল টু 10 নিউটন দেওয়া আছে, এটা F। তাহলে এবার বলো ভার্টিক্যাল কম্পোনেন্ট তাহলে কত হবে? এখানে অ্যাঙ্গেল করেছে কার সঙ্গে? ভার্টিক্যালের সঙ্গে। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে? FV ভার্টিক্যাল কম্পোনেন্ট, লেখো তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ F FV ইকুয়াল টু কত? F cos 60 ডিগ্রি। বুঝতে পারলে? এবার ভার্টিক্যাল কম্পোনেন্টটাই cos হচ্ছে, কেন কি ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেলটা করে রেখেছে। তাহলে F হচ্ছে 10 ইন্টু cos 60 ডিগ্রি হচ্ছে 1/2 নিউটন ইকুয়াল টু 5 নিউটন। ঠিক আছে, আচ্ছা এবার হরিজন্টাল কম্পোনেন্ট। হরিজন্টাল কম্পোনেন্ট অর্থাৎ অনুভূমিক উপাংশ। তাহলে কত হবে? এবার এর সঙ্গে যেটা আমরা বার করলাম তার সঙ্গে লম্বভাবে যেটা থাকবে সেটা তাহলে F সাইন থিটা, F সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু
এফ হলো 10 ইন্টু সাইন 60 ডিগ্রি √3/2 কেটে গেল 5 ইকুয়াল টু 5 √3 নিউটন। ঠিক আছে, এটা হলো হরাইজন্টাল। তাহলে এটা কিন্তু একদমই মুখস্থ করে নিবে না যে হরাইজন্টাল কস হবে আর ভার্টিক্যাল সাইন হবে। যার সঙ্গে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেটা কস হবে, আর তার লম্বভাবে যেটা থাকবে সেটা সাইন হবে। ঠিক আছে, আচ্ছা আর একটা অঙ্ক করি। A force inclined at angle 60 degree এইখানে ফোর্সের মান দেওয়া নেই। এ ফোর্স মেক্স অ্যাঙ্গেল 60 ডিগ্রি ফ্রম হরাইজন্টাল। বুঝতে পারছো, এ ফোর্স মেক্স অ্যাঙ্গেল 60 ডিগ্রি ফ্রম হরাইজন্টাল। একটা বল অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। অ্যান্ড horizontal component of force is 40 নিউটন। হরাইজন্টাল কম্পোনেন্ট দেওয়া আছে 40 নিউটন। ফাইন্ড দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট। পারবে করতে? অবশ্যই পারবে না, ট্রাই করো। আচ্ছা দেখো, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল দুটো কম্পোনেন্ট আমরা করে নিলাম। একটা অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ করে নিলাম। ফোর্সটা হচ্ছে এফ ধরে নিলাম। ফোর্স আমাদের আগে এফ এর ভ্যালু বার করতে হবে। এফ হলো ফোর্স ধরলাম। কার সঙ্গে অ্যাঙ্গেল করেছে? হরাইজন্টালের সঙ্গে, অর্থাৎ অনুভূমিকের সঙ্গে অ্যাঙ্গেল করেছে 60 ডিগ্রি। তাহলে যেটা আমাদের দেওয়া আছে এফ 60 ডিগ্রি, এফ এইচ হরাইজন্টাল কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু এফ কস 60 ডিগ্রি ইকুয়াল টু এফ এর ভ্যালু আমরা বার করব। কস 60 ডিগ্রি হচ্ছে, আর এফ এইচ দেওয়া আছে। অতএব এফ এইচ কত? 40 নিউটন। এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ফোর্স অর্থাৎ অনুভূমিক উপাংশ হচ্ছে 40 নিউটন। তাহলে 40 ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে কী পাবো? 40 নিউটন ইজ ইকুয়াল টু এফ কস 60 ডিগ্রি হচ্ছে 1/2, তাহলে হলো f/2। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত পেলাম? 80 নিউটন। এফ পেয়ে গেলাম। এবার তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে? এফ সাইন থিটা। তাহলে উলম্ব উপাংশ বা ভার্টিক্যাল কম্পোনেন্ট এফ ভি ইজ ইকুয়াল টু এফ সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 80 ইন্টু সাইন 60 ডিগ্রি √3/2 ইকুয়াল টু 40√3। বুঝতে পারছো? আচ্ছা এবার আর একটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে তোমাদের জন্য, তোমরা করবে, করে আনসার বলবে। আমি আর হচ্ছে এটা এখন করছি না। পরের যেটা প্রবলেম সেটা আমি তোমাদের দিচ্ছি, তোমরা করে নিয়ে আনসার কমেন্ট বক্সে লিখে দেবে। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে অ্যান এরোপ্লেন, কোশ্চেনটা লিখে নাও। অ্যান এরোপ্লেন makes an angle (60 degree) to the horizontal. অবশ্যই কমেন্ট বক্সে এটা আনসারটা দেবে, কত হলো, পারছো কিনা দেখি। তাহলে an aeroplane makes an angle 60 degree to the horizontal if the velocity of the plane is 200 km/h. Find the
vertical component and horizontal component of the velocity of its velocity। ঠিক আছে, একটা প্লেন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হরিজন্টালের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, ওই প্লেনের ভার্টিক্যাল কম্পোনেন্ট কত আর হরিজন্টাল কম্পোনেন্ট কত বার করো। তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ, যে কোনো বেগ বা কোনো ভেক্টর যদি এরকম তির্যকভাবে থাকে তাহলে তারকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করছি এবং এই দুটো কম্পোনেন্ট, দুটো উপাংশ পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে। এবং এটা আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো সবই হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। কিন্তু এটা কিন্তু যে সবসময় এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবরই থাকবে তার কিন্তু নেই, মানে নেই, মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর নাও থাকতে পারে। উই ক্যান হ্যাভ টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্টস। এটা একটা পয়েন্ট লিখে নিতে পারো, উই ক্যান হ্যাভ, আমাদের এরকম থাকতে পারে যে যেটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর নয়, কম্পোনেন্ট দুটো পরস্পরের সঙ্গে লম্ব হবে কিন্তু সেটা সবসময় এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবরই হবে, তার কিন্তু কোনো মানে নেই। অর্থাৎ উই ক্যান হ্যাভ টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার component other than x-axis or y-axis। x-axis এবং y-axis ছাড়াও আমাদের কিন্তু কম্পোনেন্ট থাকতে পারে। কিভাবে থাকতে পারে দেখো, এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দেবো যে এগুলো মুছে দিই তাহলে। রিজলভ এ ওয়েট, 5 নম্বর কোশ্চেন, তাহলে রিজলভ বিভাজন করো, হ্যাঁ, রিজলভ এ ওয়েট 10 নিউটন in into 2 mutually perpendicular component which is at slope horizontal। বুঝতে পারলে? অর্থাৎ রিজলভ এ ওয়েট 10 নিউটন ইন্টু 2 মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হুইচ ইজ অ্যাট এ স্লোপ ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি টু এ হরিজন্টাল। অর্থাৎ আনত তলে, এরকম নত তলের উপরে কোনো বস্তু যদি থাকে তাহলে তার যে ওয়েট সেটা তো এইভাবে মানে নিচের দিকে, অনুভূমিকভাবে নিচের দিকে ক্রিয়া করছে এবং তার এই ওয়েটকে দুটো কম্পোনেন্টে বিভাজিত করতে হবে। একটা হচ্ছে তোমার, একটা হবে প্যারালাল টু স্লোপ এবং একটা তার সঙ্গে পারপেন্ডিকুলার। আচ্ছা, তাহলে দেখো এটা হরাইজন্টাল আর এটা হলো নততল, ঠিক আছে? এই নততলের উপরে, এটা হরাইজন্টাল হচ্ছে, এটা নততল, এই নততলের উপরে এইখানে ধরো একটা বস্তু আছে,
তাহলে এই বস্তুর যে ওয়েট সেটা কি হচ্ছে তোমার এইদিকে অনুভূমিকভাবে ওয়েট তো সবসময় অভিকর্ষের টানে নিচের দিকে ক্রিয়াশীল হয় লম্বভাবে, তাহলে ওয়েট এই দিকে ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এটার একটা প্যারালাল একটা হচ্ছে তোমার এই স্লোপের সঙ্গে প্যারালাল উপাংশ একটা বার করতে হবে কম্পোনেন্ট, এবং একটা তার সঙ্গে পারপেন্ডিকুলারভাবে আর একটা কম্পোনেন্ট বার করতে হবে। আচ্ছা, একটা হচ্ছে এখানে ব্র্যাকেটে লিখে দিই, কম্পোনেন্ট 1 is parallel to slope, and others one is perpendicular to its. বুঝতে পারছো? অর্থাৎ দুটো আমাদের যেটা কম্পোনেন্ট বার করতে হবে, একটা হচ্ছে এই স্লোপের সঙ্গে প্যারালাল থাকবে, একটা হচ্ছে এই স্লোপের উপরে পারপেন্ডিকুলার থাকবে। তাহলে দেখো কীভাবে করবো। তাহলে এটা তো ওয়েট হচ্ছে কত 10 নিউটন, এভাবে নিচের দিকে ক্রিয়াশীল। আচ্ছা, 10 নিউটনটা এখানটায় এখানে লিখে দিই নাকি, 10 নিউটন আছে। আচ্ছা, এবার দেখো এটার যেটা স্লোপের সঙ্গে যেটা প্যারালাল সেটা এদিকে ক্রিয়াশীল হচ্ছে, এবং এর সঙ্গে পারপেন্ডিকুলারভাবে, তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার, ঠিক আছে, এর সঙ্গে পারপেন্ডিকুলার এরকম হবে। তাহলে একটু বেশিই হয়ে গেল মনে হচ্ছে। এর সঙ্গে পারপেন্ডিকুলার হলে এইটা হবে, ঠিক আছে। তাহলে এই একটা উপাংশ। তাহলে দেখো এই দুটো কম্পোনেন্ট, এই যে ওয়েট যেটা নততলে আছে তার হচ্ছে যে দুটো কম্পোনেন্ট পেলাম, সেই দুটো কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার, কিন্তু এগুলো কিন্তু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর নয়, তাই না? সুতরাং এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবরই হবে, তার কোনো মানে নেই। আচ্ছা, এবার এটা দেখে নিই কত হচ্ছে। আচ্ছা, 10 নিউটন যেটা কাজ করছে, তাহলে এখান থেকে আমরা এটা লম্বটা পুরোটাই টেনে নিলাম, তাহলে এটা হরিজন্টালের সঙ্গে এইটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি। এবার দেখো তাহলে এই যে ভার্টিক্যাল যেটা লাইনটা আছে এর সঙ্গে এই কোণটা কত হচ্ছে, আমরা ওটাকে বার করব। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা দেখো একটা নাম দিয়ে দাও ও, এখানে ধরো যেখানে বস্তুটা আছে নাম ধরো পি থেকে হরিজন্টাল উপরে যে লম্বটা আনলাম সেটা ধরো কিউ। তাহলে ট্রায়াঙ্গেল ওপি কিউ থেকে আমরা এই যে অ্যাঙ্গেলটা পাবো সেটা 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হবে, কেন কি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এটা হলো 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তো এটা আর হচ্ছে কি, দেখো এটা পুরো কোণটা কত 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হয়, তাহলে এখানে যে কোণটা থাকলো সেটা কত হলো 30 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই কম্পোনেন্টটা কত হচ্ছে, এই দুটো কম্পোনেন্টকে আমরা W1 W2 নাম দিয়ে দাও। এটা ধরো যেটা প্যারালাল টু স্লোপ সেটা W1 ধরো, আর যেটা পারপেন্ডিকুলার টু স্লোপ সেটা ধরে নাও যে W1 এর সঙ্গে যেটা পারপেন্ডিকুলার সেটা ধরে নিলাম W2। তাহলে W1 W2টা আগে বার করি, তো কেন কি W2 অ্যাঙ্গেলটা আমরা জানি, তাহলে W2 ইজ ইকুয়াল টু হচ্ছে এটা ওয়েটটাকে W ধরো যেটা 10 নিউটন দেওয়া আছে, তাহলে W cos 30 ডিগ্রি, ডব্লুর মান তো দেওয়া আছে 10, তাহলে 10 ইন্টু cos 30 ডিগ্রি √3/2 নিউটন ইকুয়াল টু 5 নিউটন, বুঝা গেল। তাহলে W1 ইজ ইকুয়াল টু হবে W sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 5 ইন্টু 10 sin 30 ডিগ্রি 1/2 5 ইকুয়াল টু 5 নিউটন, ঠিক আছে। তাহলে আনসার কী হলো, তাহলে হচ্ছে যে কম্পোনেন্ট প্যারালাল টু স্লোপ ইজ ইকুয়াল টু হচ্ছে 5 নিউটন, ও এখানে 5√3 আছে, 5√3 নিউটন। তাহলে কম্পোনেন্ট প্যারালাল টু স্লোপ 5 নিউটন অ্যান্ড দ্য কম্পোনেন্ট হচ্ছে তোমার পারপেন্ডিকুলার টু স্লোপ হচ্ছে 5√3 নিউটন, বুঝা গেল। আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বলে দিই, তোমরা নোট করে নাও। 1 নম্বর হচ্ছে কি, এ ভেক্টর ক্যান
মানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যে রেজলিউশন অফ ভেক্টর অর্থাৎ ভেক্টর বিভাজনের উপরেই কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ভেক্টর ক্যান রিজলভ ইন্টু ইনফাইনিট নাম্বারস অফ কম্পোনেন্ট, একটা ভেক্টর অনেক উপাংশে বিভাজিত হতে পারে। ম্যাক্সিমাম নাম্বার 1, তাহলে নাম্বার 1 কী বললাম, যে একটা ভেক্টর অনেক উপাংশে অর্থাৎ ইনফাইনিট নাম্বার অফ কম্পোনেন্টে বিভাজিত হতে পারে। নাম্বার 2 হচ্ছে ম্যাক্সিমাম কম্পোনেন্ট অফ এ রেক্ট্যাঙ্গুলার, ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্ট অফ এ ভেক্টর ইন এ প্লেন, একটা প্লেনে যদি থাকে তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্ট কত হবে, 2। ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্ট rectangular component in a plane, মানে 2D অর্থাৎ 2 ডাইমেনশনাল যে থাকে তাহলে কত হবে, ইন এ প্লেন হবে 2, বুঝতে পারছো? অ্যান্ড ইন এ স্পেস মানে 3 ডাইমেনশন, হ্যাঁ 3 ডাইমেনশনে হবে 3। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্ট ইন এ প্লেন হবে 2 এবং ইন স্পেস হবে 3, অর্থাৎ 3Dতে গিয়ে হবে 3টে। এই 3টে কী হবে, অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, ঠিক আছে? অ্যান্ড কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টর, ধরো এই একটা ভেক্টর এবং এর সঙ্গে পারপেন্ডিকুলারভাবে যদি কোনো ভেক্টরের কম্পোনেন্ট বার করি তাহলে সেটা হবে 0। কেন কি দেখো, আমরা যখন বার করছি হরিজন্টালের সঙ্গে বার করছি তাহলে কি হলো, এফ এইচ হরিজন্টাল, ধরো এফ এইচ ইজ ইকুয়াল টু কস থিটা, এমন হলো তো যদি হরাইজন্টালের সঙ্গে থিটা কোণ করে। এবার যদি হরাইজন্টালের সঙ্গে পারপেন্ডিকুলারভাবে, মানে ধরো কোনো একটা ভেক্টর এইভাবে আছে, এভাবে আছে, ঠিক আছে? তাহলে এই ভেক্টরের যদি আমরা হরাইজন্টাল কম্পোনেন্টটা বার করি, অনুভূমিক উপাংশ যদি বার করি, তাহলে ওই ভেক্টর এবং এই অনুভূমিক উপাংশের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর 90 ডিগ্রি cos 90 ডিগ্রি 0। সুতরাং কোনো ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলারভাবে কোনো উপাংশের মান কত হবে, 0 হবে। আর এটা দেখো ভার্টিক্যালের সঙ্গে একেবারে শূন্য কোণ করে রয়েছে, তাহলে ভার্টিক্যাল উপাংশ কত হবে, সাইন দিয়ে পাচ্ছে তোমার, তাহলে এফ সাইন থিটা, তাহলে সেটাও 0, সাইন 0 হয়ে যাচ্ছে, তো সেটাও 0 হয়ে যাবে না, ভার্টিক্যালের সঙ্গে তো 0 অ্যাঙ্গেল করছে। আচ্ছা, cos 90 ডিগ্রি, তাহলে ওটা 0 হবে না, ওটা হবে এফ cos 0 হবে, বুঝলাম? তার মানে আচ্ছা চলো এটা দেখিয়ে দিই। এই একটা ভেক্টর, এটাকে কোন কালিতে আছে, এই একটা ভেক্টর এখানে আছে, ধরো একটা এই অ্যাক্সিস বরাবর আছে, ঠিক আছে? তাহলে এটার ভার্টিক্যাল উপাংশ কত হবে এবং হরাইজন্টাল উপাংশ কত হবে? তাহলে ভার্টিক্যাল উপাংশ, আগে আমরা হরাইজন্টাল উপাংশটা করি। হরাইজন্টাল উপাংশ হরাইজন্টালের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে হলো এফ এইচ, এটা ধরো এফ আছে, ঠিক আছে, এফ ভেক্টর, তাহলে এফ এইচ ইজ ইকুয়াল টু এফ কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড এফ ভি ভার্টিক্যাল উপাংশ কত হবে, এটা হচ্ছে cos 90 ডিগ্রি যদি হয় তাহলে এর সঙ্গে লম্বভাবে যেটা থাকবে সেটা কত হবে, সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এফ সাইন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এফ। তাহলে যার সঙ্গে ধরো 90 ডিগ্রি কোণ করে রয়েছে সেটা তো 0 হলো এবং তার লম্বভাবে কত হলো, ওই পুরো ভেক্টরটাই হলো, এটার কোনো কিন্তু আর উপাংশ হলো না, মানে যত ছিল ততটাই হলো, তাই না? তাহলে এরকম হবে যদি লম্বভাবে থাকে তাহলে। আচ্ছা, তো বোঝা গেল এটা। এবার চলো আমরা শুরু করি রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, দ্বিতীয় নাম্বার, মুছে দিই এটা।
আচ্ছা, রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর ইন কার্টেসিয়ান ফর্ম, এইভাবে আমরা যে কার্টেসিয়ান ফর্মে আমরা ভেক্টরকে যখন প্রকাশ করব তার আগে তাহলে আমরা দুটো এর আগের ভিডিওতে যেগুলো আলোচনা করে নিয়েছি সেগুলো আবার এখানে লাগবে একটুখানি বলে দিই। একটা হচ্ছে ইউনিট ভেক্টর এবং হচ্ছে বেস ভেক্টরগুলো। আচ্ছা, তা ইউনিট ভেক্টরটা আমরা কি বলেছিলাম, যে ধরো এ একটা ভেক্টর, ঠিক আছে, তাহলে এই ভেক্টরের ইউনিট ভেক্টর কি বলেছিলাম, ইউনিট ভেক্টর হচ্ছে ওই ভেক্টরকে তার মডুলাস দিয়ে ভাগ করে যেটা হবে সেটা হলো ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর আমরা এমন করে বার করেছি। এবার যদি আমরা ভেক্টরকে লিখতে চাই তাহলে ভেক্টর ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড ইন্টু ইউনিট ভেক্টর। তাহলে কোনো ভেক্টরকে আমরা এমন করে প্রকাশ করতে পারবো, অর্থাৎ ওই ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু ইউনিট ভেক্টর, ঠিক আছে। এবং বেস ভেক্টরগুলো আমরা কি বলেছিলাম, যে 3Dতে ধরো এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর এর সঙ্গে পারপেন্ডিকুলারভাবে এইভাবে যেটা থাকবে সেটা, তাহলে এটা ধরে নাও জেড অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস কী বলেছিলাম, আই ক্যাপ, ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস হচ্ছে জে ক্যাপ, আর ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস হচ্ছে কত, কে ক্যাপ, এগুলো বলেছিলাম, ঠিক আছে। এবার ধরো একটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউড হচ্ছে 5 এবং অ্যালং দ্য ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসের সঙ্গে, তাহলে ওটা কী হবে, এ হ্যাজ, ধরো একটা ভেক্টর এ হ্যাজ ম্যাগনিটিউড 5 in the direction x axis। তাহলে এই ভেক্টর কত হবে, তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে কি ম্যাগনিটিউড ইন্টু ইউনিট ভেক্টর। তাহলে এর ম্যাগনিটিউড হচ্ছে 5 এবং কোন দিকে, ইন ডিরেকশন এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর আই, তাহলে এটা হলো 5i। তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু হয়ে গেল 5i। তো এরকম করে আমরা আরও দেখাতে পারি, ধরো বি একটা ভেক্টর আছে, বি হ্যাজ ম্যাগনিটিউড কত বলবো 3, ইন ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। তাহলে বি ইজ ইকুয়াল টু আমরা কী লিখব, ম্যাগনিটিউড অফ বি ইন্টু বি এর ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু 3 ইন্টু ওয়াই অ্যাক্সিস বরাবর ইয়ে ইউনিট ভেক্টর হচ্ছে জে, তাহলে এরকম করে জে হবে, ঠিক আছে। তাহলে নেক্সট যেটা হবে, ধরো একটা এরকম ভেক্টর দিয়েছে সি হ্যাজ ম্যাগনিটিউড, ভেক্টর সি হ্যাজ ম্যাগনিটিউড কত বলবো 10, ইন দ্য ডিরেকশন অফ জেড অ্যাক্সিস, তাহলে সি ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে সি ভেক্টর সিকে আমরা কীভাবে লিখবো কার্টেসিয়ান ফর্মে, এটা তোমরা লেখো, ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে ওটা কত হচ্ছে, ওকে। আচ্ছা চলো এবার দুটো করে যদি থাকে তাহলে কীভাবে লিখবে, ধরো এ হ্যাজ একটা ভেক্টর এ হ্যাজ ম্যাগনিটিউড 3 in the direction x axis and magnitude হচ্ছে 2 in the direction and magnitude 2 in the direction of y axis, ঠিক আছে। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিস বরাবর ম্যাগনিটিউড হচ্ছে 3 আর ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাগনিটিউড হচ্ছে 2, তাহলে ভেক্টর একে আমরা কি লিখব, ভেক্টর একে লিখব তাহলে 3i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, এমন করে, ঠিক আছে। তো এরকম এক্সাম্পল তোমরা ধরো কোনো একটা বি ভেক্টর হ্যাজ ম্যাগনিটিউড 4 অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যান্ড ম্যাগনিটিউড 5 অ্যালং জেড অ্যাক্সিস ইন দ্য ডিরেকশন অফ জেড অ্যাক্সিস, তাহলে ওই দুটোকে আমরা কীভাবে করবো, এরকম করে দুটোকে বার করবো, ঠিক আছে। এবারে যাই আমরা 3Dতে, তাহলে 3Dতে কেমন করে হবে দেখো, খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে বোঝো, সবই আজকের সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শোনো। এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এর পারপেন্ডিকুলারভাবে এইভাবে যেটা আছে সেটা ধরে নাও জেড অ্যাক্সিস, ঠিক আছে।
এবার আমরা একটা পয়েন্ট নিলাম এইখানে, এই যে পয়েন্টে নিলাম পি, এটা কিন্তু এই এক্স ওয়াই তলে নয়, এটা হচ্ছে স্পেসে, ঠিক আছে। তো স্পেস কীভাবে আমরা দেখাবো, তো এখানে নিলাম এটা, ঠিক আছে। আচ্ছা, এবার এই পয়েন্ট পি, এটার কোঅর্ডিনেট ধরে নাও এক্স ওয়াই জেড, 3D করে নিয়েছো না অঙ্কে, তাহলে পি এক্স ওয়াই জেড এটার স্থানাঙ্ক, এটা মূলবিন্দুর স্থানাঙ্ক কত, 0 0। আচ্ছা, এটা আমরা ও ধরে নিলাম, মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0, এখান থেকে মুছে দিই, কারণ কি এগুলো আমাদের লাগবে কাজে। আচ্ছা, তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিস হচ্ছে তোমার, এটা পজিশন ভেক্টরটা ড্র করে দিই, ওপি, ওপি হলো পজিশন ভেক্টর, এটা ভেক্টর ধরে নিলাম আর। তাহলে এই আর ভেক্টরকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কীভাবে লিখব, কেন কি এদের ম্যাগনিটিউড এক্স অ্যাক্সিস বরাবর এক্স, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর জেড আছে। তাহলে আমরা লিখব ভেক্টর আর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আচ্ছা, এটা তো আমরা লিখে দিলাম, কেন কীভাবে লিখলাম এটা একটু প্রমাণ করা দরকার। সেজন্য কী করবে, দেখো এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো এক্স ওয়াই তলে, ঠিক আছে। এবার এক্স ওয়াই থেকে এখান থেকে যে পয়েন্ট পেলাম, এখান থেকে ওয়াই জেডের উপরে পারপেন্ডিকুলার ড্র করে, পারপেন্ডিকুলার মানে এমন কিন্তু হবে না, পারপেন্ডিকুলার দেখো এক্স, এই ও এক্স আর ও জেড পরস্পর লম্ব, তার মানে ও এক্সের প্যারালাল অঙ্ক, এই হলো। তাহলে এই যে পয়েন্টটা পেলাম, এটা কি পেলাম, জেড কে, এটা পেলাম জেড কে, কেন কি কে ক্যাপ, জেড কে ক্যাপ, কারণ এদিকে জেডের এদিকে ভ্যালু ম্যাগনিটিউড হচ্ছে জেড আর এদিকে ইউনিট ভেক্টর কে, তাহলে এখান থেকে এইটুকু যে ভেক্টরটা পেলাম সেটা হলো জেড কে ক্যাপ, বুঝতে পারলে। আচ্ছা, এবার এটা ও জেডের প্যারালাল এখানে আঁকো, তাহলে এই যে এখানে টাচ করলো, তাহলে এখান থেকে এটা যেটা পেলাম সেটা পেলাম এক্স আই ক্যাপ, তাহলে এক্স আই ক্যাপ পেয়ে গেলাম, ও জেড কে ক্যাপ পেয়ে গেলাম। এবার আমাদের দরকার ওয়াইটা করার জন্য কি করবে, এখান থেকে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল আঁকো, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল আঁকলাম এই পর্যন্ত, এটা যোগ করে দাও, করে দিয়ে এখান থেকে আবার এই যে ও জেডের প্যারালালের দিকে আঁকো, এঁকে নিলাম, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমার এইটার প্যারালাল এইখানে, তাহলে দেখো একটা কিউব কমপ্লিট হলো, তাই না, আয়তঘন, কিউব না, এটা অ্যাকচুয়ালি হয়েছে তোমার আয়তঘন। তাহলে এই যে আয়তঘন হলো, ঠিক আছে। এবার আমরা কি প্রমাণ করব, আর ইজ ইকুয়াল টু এক্স আই ওয়াই জে জেড কে যে হলো, সেটা আমরা প্রমাণ কিভাবে করব দেখো। তাহলে এইটা তো আমরা এক্স আই পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওয়াইটা কোথায় পেলাম, এই দেখো এইখানে যে পয়েন্টটা পেলাম, এটা হচ্ছে দেখো এখান থেকে এটাকে যোগ করে দাও, তাহলে এই যে পয়েন্টটা ও, এখানে একটা নাম দিয়ে দাও, ধরো পি নাম দিলাম, তাহলে ও পি হলো ওয়াই, এদিকে ও এ হলো এক্স আই, হ্যাঁ, আর এখানটায় একটা নাম দিই, এগুলো সব প্রত্যেকটা একটা করে নাম দিতে পারো, ও পি, এখানটায় ধরো ও এ, এটা বি দিয়ে দিলাম, এটা বি, হ্যাঁ, ও বি হলো ওবি, এই যে ওবি হলো জেড কে, ওপি হলো ওয়াই জে। এবার দেখো কি করব আমরা, এখান থেকে এটা এক্স আই, এবার এই যে ওপিকে প্যারালালি এখানে শিফট করে দিলাম, কেন কি আমরা ভেক্টরকে তো প্যারালালি শিফট করতে পারি, তাহলে ওপিকে প্যারালাল শিফট করে দিলাম, দিয়ে এটা ডার্কেন করে দিলাম, এই যে, তাহলে এখানে হলো ওপি ভেক্টর কী ছিল, ওয়াই জে, তাহলে এক্স আই ওয়াই জে, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ হলো। আচ্ছা, এবার কি করব, এই যে ভেক্টর এটা আছে, এটাকে প্যারালালি শিফট করে এটা হেডেড পাচ্ছে, কারণ দেখো এক্স আইয়ের এটা হেডের উপরে আমরা কি করলাম, ও ওয়াইয়ের টেল এখানে অ্যাড করেছি, শিফট করলাম এটাকে, আবার ওয়াই জে যেটা আছে তার এই হেডের কাছে আমরা ও জেড অর্থাৎ জেড কে প্যারালালি এখানে শিফট করে দিলাম। তাহলে দেখো এখান থেকে এটা একটা বহুভুজ হলো, এবং বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু মানে লাস্ট যে বাহুটা, এটাই হচ্ছে, এটা একটা কি বহুভুজ চতুর্ভুজের মতো, মানে বহুভুজ থেকে পলিগন ফর্মুলা দিয়ে আমরা যদি যোগ করি, তাহলে লাস্টের এটা হচ্ছে তোমার লব্ধি আর, তাহলে আর ইজ ইকুয়াল টু কী পেলাম, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই জেড কে আমরা এখানে সমান্তরালভাবে শিফট করেছি,
দিয়ে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে পেয়ে গেলাম। বুঝতে পারছো? অর্থাৎ তাহলে 3Dতে কোনো ভেক্টর যদি এমন করে দেওয়া থাকে তার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, তাহলে এটাকে আমরা ভেক্টর আকারে কীভাবে লিখব? বা এখানে ধরো পি আছে, তাহলে আমরা ওপিও লিখতে পারি, অথবা আর লেখো ভেক্টর, বা এ ভেক্টর এইভাবেও লেখা যেতে পারে। ইজিক্যাল টু তাহলে আমরা লিখব এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখানে তোমার নাম্বারও দেওয়া থাকতে পারে, 4 3 5 এরকম কিছু একটা হয়তো নাম্বার দেওয়া আছে। ধরো এরকম করে নাম্বার দেওয়া আছে এ 4 5 4 3 5, তাহলে এটা ভেক্টর রিপ্রেজেন্টেড মানে 3Dতে। তাহলে এটাকে ভেক্টর রূপে কী করে লিখব? ও এ ভেক্টর ইজিক্যাল টু তাহলে আমরা পাবো 4i প্লাস 3j প্লাস 5k ক্যাপ। এগুলো ক্যাপ, কিন্তু ক্যাপ হচ্ছে এগুলো ইউনিট ভেক্টর। বুঝতে পারলে? আচ্ছা, এবার এটার মডুলাস কত হবে? মডুলাস মড আর এখান থেকে আমরা এই ডিস্টেন্সটা জানি কি বলো তো, এটা এক্স ওয়াই জেড আছে, তাহলে রুট ওভার এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে মড আর ইজিক্যাল টু পেয়ে গেলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শোনো। তাহলে মড আর পেয়ে গেলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বোঝা গেছে? এইভাবে আমরা 3Dতে তোমার কার্টেসিয়ান ফর্মে ভেক্টরকে লিখব। আচ্ছা, এরপরে আমরা দিক কোসাইনটা এবার দেখে নিই। এটুকু বুঝতে পেরেছ? এই হলো মডার। আচ্ছা, এবার আমরা করব দিক কোসাইন। এগুলো মুছে দিই। দিক কোসাইনটা কি? দিক কোসাইন হচ্ছে এই যে ভেক্টর ওপি, এই ভেক্টর যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ, এটা আরেকবার তাহলে লিখে দিই। এখানে একটা, এটা ঘিচিমিচি হয়েছে, আরেকটা এঁকে দিই। এক্স ওয়াই জেড, ধরো এই ভেক্টর ওপি ভেক্টর এক্স ওয়াই জেড, এটার স্থানাঙ্ক ভেক্টর এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যদি বিটা কোণ এবং জেড অ্যাক্সিসের সঙ্গে যদি গামা কোণ করে, তাহলে কস আলফা ইজুকাল টু হবে এক্স বাই, এটা ধরো আর ভেক্টর, তাহলে কস আলফা ইজুকাল টু এক্স বাই আর, কস বিটা ইজুকাল টু ওয়াই বাই আর। কেন দেখো, আমি কস আলফাটা দেখাই, এখান থেকে যদি আমরা এক্স অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে ওখান থেকে আমরা ভূমি বাই অতিভুজ করে, যেমন করে এর আগে আমরা করলাম না, যেটার উপাংশ করে, এটার ধরো উপাংশ এটা যদি করি, তাহলে কস আলফা ইজুকাল টু এক্স বাই আর হবে। ঠিক অমনভাবে এক্স কস বিটা ইজুকাল টু ওয়াই বাই আর, কেন কি ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা কোণ করেছে, আর জেড অ্যাক্সিসের সঙ্গে গামা কোণ করেছে, সেই জন্য আমরা পাবো কস গামা ইজুকাল টু জেড বাই আর। বুঝতে পারলে? তাহলে এইগুলোকে, যে কস আলফা কস বিটা কস গামা, এগুলোকে বলা হয় এই ভেক্টরের দিক কোসাইন। এগুলোকে LMN দিয়েও কিন্তু সূচিত করে, LMN এমন করেও কিন্তু সূচিত করে। বুঝতে পারলে? এবার দেখো, এগুলোকে যদি আমরা বর্গ করে যোগ করি তাহলে কি হবে? মুছে দিই এগুলো। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু, তাহলে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তো আর স্কোয়ার লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা মড আর ইজুকাল টু এটা আছে, আমরা পেয়েছি। এটা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দিই তাহলে কী পাবো? আর স্কোয়ার ইজুকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে আমরা আর স্কোয়ার বসিয়ে দিলাম, আর স্কোয়ার বা আর স্কোয়ার কেটে গেল, ইজুকাল টু হলো 1। তাহলে দিক কোসাইনগুলোর বর্গের যোগফল কত পেলাম? 1। খুব ইম্পর্টেন্ট এটা, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজুকাল টু 1। ঠিক আছে? এতটা পর্যন্ত বুঝেছো? এরপরে তোমাদের জন্য একটা কোশ্চেন, সেটা হলো দেখো এই কস স্কোয়ার আলফাগুলোকে আমরা সাইন স্কোয়ার আলফাতে কনভার্ট করতে পারি। কস স্কোয়ার আলফা ইজুকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা ইজুকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, কস স্কোয়ার গামা ইজুকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার গামা ইজুকাল টু 1 আছে। ঠিক আছে? তাহলে তোমাদের জন্য একটা কোশ্চেন হলো, তোমরা এটা বার করো, সেটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইজুকাল টু কত হবে, সেটা তোমরা বার করে কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। আজকে
এ পর্যন্তই। এর পরের দিন আমরা এই 3Dতে যেমন ধরো কোনো একটা ভেক্টরকে যে 3Dতে প্রকাশ করলাম এভাবে xi ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এগুলোর প্রবলেম করব এবং ভেক্টর অফ প্রোডাক্টস করব। সো থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট।